আসসালামু আলাইকুম। দ্বাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার ছাত্রবৃন্দ, বিজয়ের এই মাসে আমার শুভেচ্ছা গ্রহণ করো। আমি আশা করছি করোনার এই সময়ে প্রত্যেকে স্বাস্থ্যবিধি মেনে যার যার বাসায় অবস্থান করছো এবং আমাদের অনলাইন ক্লাসগুলো নিয়মিত দেখছো, কারণ তোমরা জানো যে তোমাদের পরীক্ষা আগামী 12 তারিখ থেকে সিটি পরীক্ষা শুরু হবে। সুতরাং ক্লাসগুলো মনোযোগ সহকারে পূর্বের ক্লাস এবং বর্তমানের ক্লাসগুলো তোমাদের খুব ভালো করে দেখতে হবে। আমি প্রথমেই বলেছিলাম আমাদের হাতে খুব বেশি সময় নেই, আমাদের খুব দ্রুত আগাতে হবে এবং তোমরা ক্লাসগুলো নিয়মিত দেখবে এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবে, এই প্রত্যাশা করছি আমি। তো আজকে আমাদের চলছিল অব্যবসায়ী প্রতিষ্ঠান। আজকে আমার অব্যবসায়ী প্রতিষ্ঠানের উপর শেষ লেকচার। অব্যবসায়ী প্রতিষ্ঠানে আমি গত ক্লাসে তোমাদেরকে একটা অঙ্ক দেখিয়েছিলাম। সে অঙ্কে আমাদের উদ্বৃত্তপত্রটা বাকি ছিল, উদ্বৃত্তপত্রের সম্পত্তি পাশটা বাকি ছিল। আমি এর আগের ক্লাসে তোমাদেরকে পুরো সম্পত্তিটা উদ্বৃত্তপত্রটা কিভাবে তৈরি করে, সম্পত্তি পাশ, দায় পাশ, মূলধন তহবিল কিভাবে নির্ণয় করে, এই জিনিসগুলো দেখিয়েছি। তো আজকে আমরা ওইটার সম্পত্তি পাশটা শুধু দেখব। তো চলো শুরু করি। এখানে দেখো বরিশাল সমাজ কল্যাণ সমিতির প্রাপ্তি ও প্রদান হিসাব ছিল, যেখান থেকে আমরা প্রাপ্তি প্রদান হিসাবে এই স্লাইডগুলো দেখো, স্লাইডগুলো পরের স্লাইডে দেখো, এগুলো আমরা দেখিয়েছিলাম, ঠিক আছে, এগুলো দেখিয়েছিলাম। এখন আমরা সম্পত্তি পাশটা দেখাবো, যে সম্পত্তি পাশে আমার কিভাবে ক্লোজিং অ্যাসেটটা আমি দেখাবো তোমাদেরকে, যেটা আমাদের এই যে ঘতে আমাদের ছিল যে 1919 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত তারিখের মোট সম্পদ নির্ণয় করো। সম্পদ নির্ণয়টা আমরা দেখব। আমরা এর আগের ক্লাসে বলেছিলাম যে প্রারম্ভিক মূলধনে আমার কি কি সম্পত্তি আছে সেই জিনিসগুলো আমাকে দেখতে হবে। তাই আসো, আমি আজকে এটা বোর্ডে করাচ্ছি না, যেহেতু আমি আগে তোমাদেরকে উদ্বৃত্তপত্র দেখিয়েছি। দেখো এই যে নগদ তহবিল, এটা হচ্ছে ক্লোজিং। যখন আমরা মূলধন তহবিল নির্ণয় করব, প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করব, তখন নগদ তহবিলটা প্রারম্ভিক আসবে। আদারওয়াইজ তোমার কি হবে, তোমার এখানে ক্লোজিং, যখন আমরা মোট সম্পদ নির্ণয় করব বছরের শেষ তারিখে, তখন সেখানে আমার ক্লোজিং যে নগদ তহবিল থাকে, সমাপনী নগদ তহবিল যেটা থাকে সেটা আসবে। এরপরে প্রাপ্য চাঁদা যেটা অনাদায়ী আছে, যেটা এবছরে আদায় হয়নি, সেই প্রাপ্য চাঁদা 3000 টাকা এখানে এসছে। এরপরে দেখো স্থায়ী আমানতের সুদ, আমার সুদ বকেয়া ছিল, ওখানে তোমার ডেট দেয়া ছিল, তারিখ দেয়া ছিল, সেই অনুযায়ী আমি সুদটা নির্ণয় করেছিলাম, কিন্তু সুদটা এবছরে আদায় হয়নি বিধায় বকেয়া সুদটা 2000 টাকা এখানে এসছে। অব্যবহৃত মণিহারি, বছরের শেষ দিন যে মণিহারিটা আমার হাতে থেকে যায় সেটাই হচ্ছে আমার অব্যবহৃত মণিহারি, ছিল 1000 টাকা। অগ্রিম খাজনা ও কর, এবছরে আগামী বছরের খাজনা ও কর অগ্রিম দেয়া হয়েছে 300 টাকা, সেই টাকাটা এখানে এসছে। এরপরে তুমি দেখবা সমাপনী খাদ্য সামগ্রীর কিছু ক্লোজিং ব্যালেন্স ছিল, প্রারম্ভিক ব্যালেন্স ছিল, সেটা আমরা এই বছরের খাদ্য সামগ্রী কতটুকু খরচ হয়েছে সেটা নির্ণয় করেছি। এবং পরবর্তীতে দেখো সমাপনী খাদ্য সামগ্রীটা এখানে এসছে, যে বছরের শেষে আমার কতটুকু হাতে রয়ে গেল, সেই 4000 টাকা এখানে এসছে। এরপরে দেখো পারিবারিক সঞ্চয়পত্র 31/12/2019 তারিখে ক্রয় করা হয়েছিল 30,000 টাকা, এটার উপরে কোনো সুদ আসবে না যেহেতু বছরের একদম শেষ দিনে কিনা হয়েছে। স্থায়ী আমানত ছিল, যেটা 28/1/2019 তারিখে কিনা হয়েছে 20,000 টাকা, এবং স্থায়ী আমানত ওই যে বকেয়া সুদ দেখো, যেটা এই বছরে আদায় হয়নি, সেটা উপরে দেওয়া আছে। এরপরে দেখো খেলার সামগ্রী আছে 20,000 টাকা, সেখান থেকে আমি অবচয় বাদ দিয়েছি 1000 টাকা। অবচয়টা আমরা আয় ব্যয় হিসেবে চার্জ করেছিলাম, তাহলে আমার বাদ দেওয়ার পরে যেটা আসলো সেটা হচ্ছে 19,000 টাকা। এরপরে দেখো ইজারা সম্পত্তি আছে আমার 18,000 টাকা, ইজারা সম্পত্তি থেকে অবলোপনটা আমি বাদ দিলাম, 3 বছরের ছিল এটা, 6,000 টাকা, তাহলে 12,000 টাকা আমার ব্যালেন্স রয়ে গেল ইজারা সম্পত্তি হিসেবে। আর বাসন কোষণে তোমরা দেখো, বাসন কোষণে 3,000 টাকা আমার প্রারম্ভিক ব্যালেন্স ছিল, এরপরে এই বছরে কেনা হয়েছিল 1500 টাকা। এই দুইটার উপরে আমি অবচয় ধার্য করেছিলাম। গত ক্লাসে আমি তোমাদেরকে কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা দেখিয়েছিলাম। 118 টাকা, 188 টাকা, এইটা 4,500 থেকে বাদ দিলে 4,312 টাকা। এই সবগুলো যোগ করে আমার আসলো 1,37,312 টাকা। এই ছিল আমার মোট সম্পদ নির্ণয়, ঠিক আছে। তা আমি আশা করছি তোমরা এটা সবাই বুঝেছো। এটা না বোঝার মতো কোনো কঠিন কিছু না, যেটা কঠিন হবে সেটা আমি ওয়ার্কিংসে দেখিয়ে দিব। তো এই সবগুলো ওয়ার্কিংস আমরা করেছি, জাস্ট আমরা সম্পত্তিটা এই পাশে নিয়ে আসলাম। আমি আশা করছি যে তোমরা এটা বুঝেছো। আমরা পরের অঙ্কে যাই। পরেরটা
পরের স্লাইড। পরের স্লাইডটা। আচ্ছা, পরের স্লাইডটা হচ্ছে উদাহরণ 4। দেখো, মিস্টার রহমান একজন ডাক্তার, তিনি ডক্টরস কর্নার প্রতিষ্ঠানের মালিক। এটা হচ্ছে আমরা বলেছিলাম যে আমাদের অব্যবসায়ী প্রতিষ্ঠান দুই ধরনের, একটা হচ্ছে অমুনাফাভোগী, যেটা মুনাফা অর্জন করে না। আমরা 2-3 নাম্বার অঙ্ক যেগুলো করেছি এগুলো হচ্ছে অমুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান। আর এখন যেটা দেখবো এটা হচ্ছে মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান। দ্যাট মিনস এরা কি করে, মুনাফা অর্জনের উদ্দেশ্যে, সেবা প্রদানের উদ্দেশ্যে, কিন্তু মুনাফা এখানে মেইন ফ্যাক্টর। যে অব্যবসায়ী প্রতিষ্ঠান, দ্যাট মিনস এটা হচ্ছে মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান। সেইটার প্রাপ্তি প্রদান হিসাবটা দেখব। তিনি ডক্টরস কর্নার প্রতিষ্ঠানের মালিক। 2019 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের প্রাপ্তি ও প্রদান ছিল নিম্নরূপ। ডক্টরস কর্নার প্রাপ্তি ও প্রদান হিসাব। প্রাপ্তি পাশে দেখো তোমরা, নগদ তহবিল ও ব্যাংকে জমা 1/1/2019 আছে 17,200। রুগী দেখার ফি 3,04,000। সার্জারি ফি 1,45,000। ঔষধ ও অন্যান্য উপকরণ বিক্রয় 74,000। পুরাতন আসবাবপত্র বিক্রয় 1,600। কমিশন প্রাপ্তি 21,000। চিকিৎসা যন্ত্রপাতি বিক্রয় 5,000। আর প্রদান পাশে দেখো, বেতন ও বোনাস 54,000 টাকা। ঔষধ ও অন্যান্য উপকরণ ক্রয় 63,000 টাকা। ভাড়া প্রদান 12,000 টাকা। চিকিৎসা যন্ত্রপাতি ক্রয় 1/7/2019 তারিখে 1,10,000 টাকা। মণিহারি হচ্ছে 4,500। টেলিফোন, বিদ্যুৎ ও পানি 2,500। অ্যাসোসিয়েশন চাঁদা 2,000। উত্তোলন হচ্ছে 2,40,000। আয়কর প্রদান হচ্ছে 25,000। নগদ তহবিল ও ব্যাংকে জমা 31/12/2019 তারিখে 54,800। আমার টোটাল প্রাপ্তি আর প্রদানে আছে তোমার 5,67,800। ঠিক আছে, এর পরেরটায় আমরা যাই। পরেরটায় তোমরা দেখো, 1/1/2019 তারিখে উদ্বৃত্ত ছিল চিকিৎসা যন্ত্রপাতি 1,95,000। আসবাবপত্র হচ্ছে 30,000। ভাড়া বাবদ এককালীন জমা বা পজিশন, দোকানের যে পজিশন নেয় সেই পজিশন বাবদ দেওয়া হয়েছে 80,000 টাকা। অন্যান্য তথ্যাবলী, রুগী দেখার ফিস চলতি বছরে বকেয়া আছে 1,200 টাকা। বেতন বকেয়া আছে 2,500 টাকা এবং বিগত সালের বেতন চলতি সালে প্রদত্ত হয়েছে 1,400 টাকা। 3 নম্বরে হচ্ছে আসবাবপত্র সমাপনী মূল্যের উপর 20% এবং চিকিৎসা যন্ত্রপাতির উপর 25% হারে অবচয় ধরতে হবে। 4 নম্বরে বলা আছে ঔষধ ও অন্যান্য উপকরণের মজুদ 1/1/2019 তারিখে 20,500 টাকা এবং 31/12/2019 তারিখে 30,400 টাকা। এরপরে দেখো 5 নম্বরে বলা আছে চিকিৎসা যন্ত্রপাতি বিক্রয় করা হয় 1/12/2019 তারিখে। বিক্রয়কৃত চিকিৎসা যন্ত্রপাতির ক্রয় মূল্য ছিল 7,000 টাকা। করণীয়, প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করো। খ, উপরোক্ত তথ্যাবলীর সাহায্যে 2019 সালের আয় ব্যয় হিসাব প্রস্তুত করো। খ হচ্ছে উপরিউক্ত তথ্যাবলীর সাহায্যে 2019 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের উদ্বৃত্তপত্র প্রস্তুত করো। তো আমি কিন্তু সব কিছু করাবো না, কারণ হচ্ছে আমরা পরে আবার একটু দেখবো যেগুলো একটু কঠিন কিছু অ্যাডজাস্টমেন্ট আছে যেগুলো তোমাদের বুঝতে হয়তো সমস্যা হতে পারে। এরকম 2টা আইটেম আমি দেখাবো। তো প্রথমে আমরা এখানে আসবো কি, ডক্টরস কর্নারের প্রারম্ভিক মূলধনটা আমরা প্রথমে নির্ণয় করব। তা চলো আমরা প্রারম্ভিক মূলধনে যাই। প্রারম্ভিক মূলধন নির্ণয়। মূলধন নির্ণয়। প্রারম্ভিক মূলধন নির্ণয় আমরা দেখো, আমরা জানি যে আমাদের কিভাবে নির্ণয় করতে হয়। আমি আজকে একটু অন্যভাবে যাব। আগের স্লাইডটা আমি আজকে একটু অন্যভাবে যাব। প্রথমে সম্পত্তি থেকে আমি দায় বাদ দিব। মোট সম্পত্তি, মোট সম্পত্তি আমরা জানি এটা আধুনিক পদ্ধতিতে করে। মোট সম্পত্তি এখানে আমার কাছে চিকিৎসা যন্ত্রপাতি, চিকিৎসা যন্ত্রপাতি, চিকিৎসা যন্ত্রপাতি কত টাকা, টাকা যদি আমি লিখে দেই, চিকিৎসা যন্ত্রপাতি হচ্ছে আমার 1,95,000 টাকা। এরপরে দেখো আসবাবপত্র
প্রারম্ভিক যে ব্যালেন্সগুলো আছে সেটা নিয়ে কিন্তু আমরা কাজ করব। আমাদের কিন্তু 1/1/2019 তারিখে দেয়া আছে। হ্যাঁ, আসবাবপত্র হচ্ছে 30,000 টাকা, 30,000 টাকা। এরপরে দেখো ভাড়া, ভাড়া বা পজিশন তুমি লিখতে পারো, ভাড়া বা এককালীন জমা বা পজিশন, পজিশন ক্রয় দিতে পারো, পজিশন ক্রয়, দ্যাট মিনস জমির পজিশন সে কিনে নিয়েছে, বা অবলিক দিয়ে ভাড়া দিতে পারো তুমি, ভাড়া 80,000 টাকা। এটা ছিল আমার সম্পত্তি। আর কি আছে দেখো, বেতন বকেয়া আছে 2500 টাকা এবং বিগত সালের বেতন বকেয়া আছে 2500 টাকা এবং বিগত সালের বেতন চলতি সালে প্রদত্ত হয়েছে। বিগত সালের বেতন, আগের বছরের বেতন চলতি সালে প্রদত্ত হয়েছে, দ্যাট মিনস এটা হচ্ছে বিগত বছর বকেয়া বেতন। গত বছরে এটা বকেয়া ছিল, যেটা গত বছরের বকেয়া ছিল, বেতন তো হচ্ছে তোমার বেতন, চাঁদা না, এটা বেতন হচ্ছে বকেয়া বেতন, হচ্ছে আমার দায়, এটা দায় পাশে যাবে। এরপরে দেখো আর কি আছে, আসবাবপত্র সমাপনী, অন্যান্য যে ঔষধ অন্যান্য উপকরণের মজুদ, ঔষধের মজুদ দেখো, ঔষধের মজুদ কত আছে, 1/1/2019 তারিখে 20,500। আর কি কিছু আছে? আর দেখো পরে যন্ত্রপাতি বিক্রয় আসবে না এখানে আমার, এটা পরের বছর। আমার এখানে আর কিছু নাই। আর এখানে নগদ তহবিল ছিল, নগদ তহবিল, আমি নগদ ও ব্যাংক জমা আর কি আমি একবারে লিখে ফেললাম 17,200। তোমরা যোগ করে নাও। এখান থেকে মোট সম্পদ বাদ মোট দায় যদি আমি বাদ দেই, তাহলে আমার মোট দায়ের মধ্যে ওখানে ছিল কি, বকেয়া বেতন। আর এখানে আর কি কিছু আছে, এদিকে আর কিছু নাই। 1/7 তারিখে কিনেছে, শুধু এখানে দেখো বকেয়া বেতন আছে, বিগত সালের বেতন চলতি বছরে প্রদত্ত হয়েছে 1400 টাকা, বকেয়া বেতন হচ্ছে 1400 টাকা। তাহলে 1400 টাকা, রেস্ট অফ হচ্ছে আমার মূলধন তহবিল। কত তারিখে? 1/1/2019 প্রারম্ভিক মূলধন তহবিল। তাহলে আমরা যদি যোগ করি তাহলে আমি দেখব 3,42,700, 3,42,700 যোগ করে তোমরা দেখো, এখান থেকে 1400 টাকা যদি আমি মাইনাস করি তাহলে আমার আসছে 3,41,300, 3,41,300, ঠিক আছে? 3,41,300 হচ্ছে আমার মূলধন তহবিল। তাহলে দুইটা যদি আমি যোগ করি, এখানে ক্লোজ আর এখানে হচ্ছে, এখান থেকে এটা বাদ দিলাম এটা বের হলো, তাহলে এখানে হলো 3,42,700, ঠিক আছে? এই 1400 টাকাটা তুমি এখানে নিয়ে আসো, 1400 টাকাটা এখানে নিয়ে আসো। তাহলে এই শেষ হয়ে গেল আমার মূলধন তহবিল। এরপরে আমরা দেখব আমাদের সেকেন্ড থিং হচ্ছে আমাদের 2 নাম্বারে হচ্ছে মোট। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা কোনো কঠিন কিছু না, খুবই ইজি একটা অঙ্ক, এরপরে আমরা দেখব আয় ব্যয় হিসাব তৈরি। এটার আয় ব্যয় হিসাব আগেরটার মতোই, শুধুমাত্র এখানে আইটেম কিছু ডিফারেন্স আছে। যেমন এখানে চাঁদা নেই, আমরা জানি যে ব্যবসায়ী প্রতিষ্ঠানে আমাদের মেইন সোর্স যেখান থেকে টাকা আসে সেটা হচ্ছে সদস্যদের চাঁদা। কিন্তু এখানে যেহেতু এটা রুগী দেখে, ডক্টরস কর্নার, দ্যাট মিনস ডাক্তারদের প্রতিষ্ঠান, রুগী দেখে যে ইনকামটা হয়, হ্যাঁ, সেটাই হচ্ছে আমার আয় এখানে। আর অন্যান্য ক্ষেত্রে, অন্যান্য অব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেখানে হলো চাঁদা, অনুদান, এই সমস্ত হচ্ছে আমার আয়। এই আয় দিয়ে ওই প্রতিষ্ঠানটা চলে, বা অন্য কোনো ব্যক্তি যদি বিশেষ কোনো তহবিলের উদ্দেশ্যে দান করে, সেটাও আমার আয়, যেটা দিয়ে আমার প্রতিষ্ঠান চলছে। তো এই জিনিসটা আমরা একটু দেখব। আমি এখানেও পুরা যোগ বিয়োগ করব না, কারণ আমি জানি যে তোমরা পারবে, তোমরা পারার কথা। যদি তোমরা বইয়ের অঙ্কগুলো প্র্যাকটিস করো, অঙ্কগুলো দেখো, এবং আমি আগে তোমাদেরকে বলেছি যে তোমরা বোর্ডের কোশ্চেনগুলো ভালো করে দেখবে, এবং টেস্ট পেপার যারা জোগাড় করেছো, টেস্ট পেপারে বিভিন্ন
কলেজের প্রশ্ন দেয়া থাকে। টেস্টের প্রশ্নগুলো সাধারণত একটু, বোর্ডের কোশ্চেন একটু ইজি, টেস্টের কোশ্চেনগুলো একটু ঘোরানো থাকে। তোমরা যদি ওই কোশ্চেনগুলো করো তাহলে তোমাদের আর বোর্ডের কোশ্চেনগুলো অতটা বুঝতে হবে না। খ নাম্বার হচ্ছে, উপরে কি লেখা থাকবে তোমরা জানো, আমি এগুলো লিখছি না, আয় ব্যয় হিসাব সরাসরি চলে যাচ্ছি, নিচেও কিছু লিখছি না। আয় ব্যয় হিসাব, কারণ আমি এর আগে দেখিয়েছি নিচে কি লিখতে হয়, উপরে কি লিখতে হয়। আমাদের যেই ওয়ার্কিংসগুলো আছে সেই ওয়ার্কিংসের হিসাবে আমরা করব। আমার ঘরগুলি পাকা হচ্ছে। আচ্ছা, এখানে তোমরা দেখো এই পাশে হচ্ছে আমার ব্যয় ডেবিট, এবং এই পাশে হচ্ছে আমার, এটা আমার টাকা, এটা আয়, এটা হচ্ছে টাকা, আর এটা হচ্ছে ক্রেডিট। আমি অনেকগুলোই করিয়েছি তোমাদেরকে। আচ্ছা, এখন আমি দেখব যে আমার আয়গুলো কি কি আছে। রুগী দেখার ফিস, তাই তো? আমি আগেরটায় যাই। এখানে দেখো প্রদানের মধ্যে প্রথমে বেতন ও বোনাস। প্রথমে আমি ব্যয়ের মধ্যে চলে যাচ্ছি, বেতন ও বোনাস। বেতন ও বোনাস, বেতন ও বোনাস হচ্ছে 54,000 টাকা। বেতন আর বোনাসে ছিল না। এরপরে হলো ঔষধ, বেতন আর বোনাসে ছিল কি বেতন বকেয়া আছে। বেতন বকেয়া আছে 54,000 টাকা। সুতরাং আমার এখানে 54,000 টাকা হবে না, এখানে আমার 54,000 টাকা লিখতে হবে। 54,000 টাকার সাথে কি করব আমি, 54,000 টাকার সাথে বেতন বকেয়া আছে, দ্যাট মিনস এই বছর বকেয়া আছে, যোগ বকেয়া, এটা হচ্ছে এই বছরের বকেয়া। বকেয়া ব্র্যাকেটে আমি চলতি লিখে দিতে পারি, দ্যাট মিনস এটা বোঝা যাচ্ছে চলতি বছরের বকেয়া 2,500। 54,000, 54, 56,500, ঠিক আছে। এখান থেকে মাইনাস করব আমি, দেখো বলে বিগত সালের বেতন চলতি বছরে প্রদত্ত হয়েছে, তাহলে বিগত বছরের বেতন, বিগত বছরেরই লিখলাম শুধু। বিগত বছরের দেখো 1,400 টাকা, 1400, তাহলে মাইনাস যদি করি এখানে থাকবে 100 টাকা, আর এখানে হচ্ছে 55, ঠিক আছে, 55,100 টাকা, 55,100 গেল আমার। আচ্ছা, এটা গেল। সেকেন্ডে তুমি দেখো, সেকেন্ডে কি হচ্ছে, এরপরে দেখো ঔষধ ও অন্যান্য উপকরণ ক্রয়, এটা পরে যাবে। ঔষধ ও অন্যান্য উপকরণ ক্রয়, ভাড়া প্রদান, ভাড়ার মধ্যে কোনো কিছু নেই আমার, ভাড়া প্রদান সরাসরি চলে যাবে 12,000 টাকা, ঠিক আছে। তারপর চিকিৎসা যন্ত্রপাতি ক্রয় আসবে না, মণিহারি ছিল না, ঔষধ অন্যান্য উপকরণের ছিল। আচ্ছা, মণিহারি আসবে, মণিহারি দেখো, মণিহারি হলো 4,500। এরপরে দেখো টেলিফোন, আমি পুরোটা লিখছি না, টেলিফোন, শুধু টেলিফোন লিখছি, টেলিফোন হচ্ছে 2,500। এরপরে হচ্ছে অ্যাসোসিয়েশনের চাঁদা, অ্যাসোসিয়েশন চাঁদা, অ্যাসোসিয়েশন চাঁদা, অ্যাসোসিয়েশন চাঁদা কত, 2,000 টাকা, 2,000 টাকা, ঠিক আছে। এরপরে দেখো এখানে কি আসলো, রুগী দেখার ফি, রুগী দেখার ফি, দেখো রুগী দেখার ফি কত আছে, 3,04,000 টাকা, ঠিক আছে, 3,04,000 টাকা, যোগ বকেয়া আছে মনে হয়। রুগী দেখার ফি, এখানে রুগী দেখার ফি চলতি সালে বকেয়া আছে 1,200 টাকা, যোগ বকেয়া, বকেয়া কত, 1,200 টাকা। তার মানে কত হলো আমার, এখানে 4 ছিল, 5, 305,200, তাহলে 4 আর 1 5,000, 3,05,200, ঠিক আছে।
এটা হলো রুগী দেখার ফি। তাহলে আমার একটা হয়ে গেল, দুইটা হয়ে গেল, শুধু আসবাবপত্র আর ঔষধ অন্যান্য উপকরণ মজুদ আছে। আচ্ছা, এরপরে যাই আমি। এরপরে দেখো সার্জারি ফি আছে তোমার, সার্জারি ফি। সার্জারি ফি কত? সার্জারি ফি দেখো, সার্জারি ফিস হচ্ছে তোমার 1,45,000 টাকা। 1,45,000 টাকা। ঔষধ অন্যান্য উপকরণ বিক্রয়, ঔষধ বিক্রয় লিখি, অন্যান্য উপকরণ লিখলাম না। ঔষধ বিক্রয় হলো 74,000 টাকা। 74,000 টাকা, 74,000 টাকা। এরপরে দেখো পুরাতন আসবাবপত্র বিক্রি হচ্ছে 1,600 টাকা, পুরাতন আসবাবপত্র বিক্রয়। আচ্ছা, এরপর পুরাতন আসবাবপত্র বিক্রয়, কমিশন প্রাপ্তি, এখানে আসবে কমিশন প্রাপ্তি, কমিশন প্রাপ্তি। কমিশন প্রাপ্তিতে দেখো, কমিশন প্রাপ্তি হচ্ছে 21,000 টাকা, 21,000 টাকা। ঠিক আছে, এখানে দেখো দুইটা জিনিস, পুরাতন আসবাবপত্র বিক্রয়, এখানে হলো যন্ত্রপাতি একটা বিক্রি করছে, চিকিৎসা যন্ত্রপাতি। এখানে চিকিৎসা যন্ত্রপাতি থেকে তোমার লাভ ক্ষতি এটা আমাকে নির্ণয় করতে হবে, এখানে আর কিছু নেই। এর পরের স্লাইডটা দেখে নেই। এখানে দেখো ঔষধ অন্যান্য উপকরণের মজুদ আছে। হ্যাঁ, তো মজুদ আছে, মজুদের সাথে আমি ক্রয় করব, ক্রয় যোগ করে ইসে থেকে বিয়োগ দিব, 30,400, এখান থেকে বিয়োগ দিব 30,400। তাহলে আমি এখানে ঔষধ দিতে পারি, ঔষধ, কারণ এখানে ঔষধের ক্রয় ছিল। ঔষধ কত ছিল আমার প্রারম্ভিক মজুদ? দেখো ঔষধে ছিল 20,500, 20,500 যোগ ক্রয় করেছি আমি কত? ক্রয় করেছি, ঔষধ ক্রয় করেছি আমি, দেখো ঔষধ ক্রয় 63,000, তাহলে 63,000 এখানে যোগ হবে। ঠিক আছে, তাহলে 3, 6, 7, 8, 500, হ্যাঁ, মাইনাস সমাপনী মজুদ, এটা ঔষধের প্রারম্ভিক মজুদ, আর এখানে হচ্ছে এটা হচ্ছে সমাপনী মজুদ। সমাপনী মজুদটা সবসময় বাদ যায়, আমরা জানি। সমাপনী মজুদ কত ঔষধের? সমাপনী মজুদ হচ্ছে 30,400 টাকা। দ্যাট মিনস রেস্ট অফ হচ্ছে আমি কি করেছি, 500, দ্যাট মিনস 100, এখানে 100, আর এখানে হচ্ছে 3, 4 না 5, 6, 7, 8, হ্যাঁ 5, 53,100 টাকা আমি এক্সট্রা ক্রয় করেছি। ঠিক আছে, ঔষধের ক্রয় হয়েছে 53,100। এরপরে দেখো পরেরটা, দেখো এই যে আসবাবপত্রের, এরপরে হচ্ছে আমার অবচয়টা আসবে, অবচয়, আসবাবপত্রের উপর অবচয়, আসবাবপত্রের উপর অবচয় কত বলেছে খেয়াল করো, সমাপনী মূল্যের উপরে 20%, আসবাবপত্রের উপর অবচয় 20%। এখানে আমি ওয়ার্কিংস করব, ওয়ার্কিংসে দেখো এক আসবাবপত্রের উপর অবচয় কত পার্সেন্ট? 20%। এখানে দেখো আমার প্রারম্ভিক আসবাবপত্র কত ছিল? 30,000 টাকা। আমাকে বলেছি কিন্তু এখানে খেয়াল করবা সমাপনীর উপরে, যদি সমাপনীর উপরে না করতো তাহলে কিন্তু আমি 30,000 টাকার উপরে 1 বছরেরটা ধরতাম। এবং এখানে যে আমার আসবাবপত্র কবে কেনা হয়েছে এটা কিন্তু আমার বলা নেই। দেখো এই যে আসবাবপত্র বলা আছে, আসবাবপত্র ক্রয় কই গেল, না সরি, পুরাতন আসবাবপত্র বিক্রয়, ক্রয় নেই, পুরাতন আসবাবপত্র বিক্রয় কবে বিক্রি করা হয়েছিল আমার দেয়া নেই। আমাকে যদি সমাপনী উপরে না ধরতো তাহলে আমি 30,000 টাকার উপরে ধরে আমি বলতাম যে আমি ওই আসবাবপত্র বিক্রি করেছি বছরের শেষ তারিখে, এইটা নোট দিয়ে যদি আমি করতাম আমার অঙ্ক ওকে। কিন্তু যেহেতু তোমাকে বলেছো ক্লোজিং ব্যালেন্সের উপরে, সেই ক্ষেত্রে যত টাকাই হোক আমাকে কি করতে হবে? 30,000 মাইনাস, এখানে আমার ধরে নিতে হবে যে এই পুরাতন আসবাবপত্রটা আমি বছরের
প্রথম দিনই বিক্রি করে দিয়েছি, ঠিক আছে। তাহলে পুরাতন আসবাবপত্র বিক্রয় হচ্ছে 1600 টাকা, তাহলে 30,000 টাকা থেকে 1600 টাকা চলে গেলে হচ্ছে 28,400 টাকা। এই 28,400 টাকার উপরে 20% যদি আমি করি, তাহলে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 1 2 দুগুণে 4, 1 5, 20% তো আরেকটা শূন্য, দ্যাট মিন্স 5,680 টাকা, 5,680 টাকা, ঠিক আছে। এই 5,680 টাকা হচ্ছে আসবাবপত্রের উপর অবচয়। সেকেন্ডটা হচ্ছে আমার, সেকেন্ডটা দেখো, সেকেন্ডটা কি বলেছে, চিকিৎসা যন্ত্রপাতি। চিকিৎসা যন্ত্রপাতির মধ্যে একটা ঝামেলা আছে, কারণ প্রারম্ভিক আমার ব্যালেন্স দেয়া আছে। চিকিৎসা যন্ত্রপাতির উপর কত পড়েছে? চিকিৎসা যন্ত্রপাতির উপরে বলেছে 25% অপচয় ধরতে। চিকিৎসা যন্ত্রপাতির উপর অবচয় কত? 25%, ঠিক আছে। চিকিৎসা যন্ত্রপাতির উপর অবচয় 25%। চিকিৎসা যন্ত্রপাতির উপর অবচয় 25%, আমি ডট ডট দিয়ে গেলাম। এখানে আমাকে ওয়ার্কিংসটা করতে হবে। আমার চিকিৎসা যন্ত্রপাতি দেখো, বছর পহেলা তারিখে দেওয়া আছে 1,95,000 টাকা। 1,95,000 টাকা আমি আমার প্রারম্ভিক চিকিৎসা যন্ত্রপাতি ছিল। এখান থেকে আমি বলেছি যে আমি চিকিৎসা যন্ত্রপাতি কি করেছি, চিকিৎসা যন্ত্রপাতি বিক্রয় করা হয় 1/12/2019 তারিখে, ঠিক আছে। এবং বিক্রয়কৃত চিকিৎসা যন্ত্রপাতির ক্রয় মূল্য ছিল 7,000 টাকা। তাহলে আমি কিন্তু এই চিকিৎসা যন্ত্রপাতি বিক্রি করেছি কি একসাথে, তাহলে আমি একটা কাজ করতে পারি না, 95,000 টাকা থেকে যদি আমি এই 7,000 টাকা মাইনাস করে দিই, যেহেতু আমি 7,000 টাকার এটা বিক্রি করে দিয়েছি, সুতরাং এটির উপর আমার 1 বছরের হবে না, ঠিক আছে। তাহলে 7,000 টাকা থেকে মাইনাস করলে আমার কত থাকে? 1,88,000 টাকা। 1,88,000 টাকার উপর 25%, তাহলে কত আসে? 1,88,000-এর উপর 25% হলে, এটা তোমরা গুণ দিয়ে নাও, আমি জাস্ট এখানে ক্যালকুলেশন করে দিচ্ছি, যোগ বিয়োগ করতে গেলে অনেক সময় লাগে, তোমরা এটা ক্যালকুলেশন করে নেবে, যত আসবে তত। এরপরে হচ্ছে এরপরে লেখো নতুন কৃত যন্ত্রপাতির উপর, নতুন কৃত যন্ত্রপাতির উপর দেখো, নতুন কিনছে কবে, একসাথে এখানে ডেট বলা আছে। এই যে দেখো, নতুন যন্ত্রপাতি ক্রয় হচ্ছে 1,10,000 টাকা এবং ডেট দেওয়া আছে 1/7/2019। তাহলে তোমার এখানে কিন্তু 1,10,000 টাকা, ঠিক আছে। এটা কিনেছে কবে? এটা কিনেছে, এটার উপরে 25% ইন্টু আমার কিনেছে কবে, 6 মাসের, তাহলে 6/12 যত হয় তত, এটা নতুনকৃত যন্ত্রপাতির উপর। এরপর হলো বিক্রয়কৃত যন্ত্রপাতি, আমি আলাদা আলাদা করছি, বিক্রয়কৃত যন্ত্রপাতির উপর, হ্যাঁ, বিক্রয়কৃত যন্ত্রপাতির উপর কত? বিক্রয়কৃত যন্ত্রপাতি আমার হলো 7,000 টাকা। 7,000 টাকা বিক্রয় মূল্য 7,000 টাকা না, ক্রয় মূল্য না, সরি, পুরাতন আসবাবপত্র বিক্রি করেছি আমি 1,600 টাকা, না আসবাবপত্র না, সরি, চিকিৎসা যন্ত্রপাতি বিক্রি করেছি আমি 5,000 টাকা। এটার ক্রয় মূল্য ছিল 7,000 টাকা। 7,000 টাকার উপরে 25% বিক্রি করেছি কবে? পহেলা ডিসেম্বর তারিখে, দ্যাট মিন্স ওখানে কত, 11 মাস, 12 দিয়ে গুণ দিয়ে যেটা আসবে সেটা হচ্ছে বিক্রয়কৃত যন্ত্রপাতির উপর এটা আসলো। এখন তোমার এখানে বিক্রয়কৃত যন্ত্রপাতির কি দেয়া আছে? ক্রয় মূল্য দেয়া আছে, বিক্রয় মূল্য দেয়া আছে। এখন চিকিৎসা যন্ত্রপাতি বিক্রয় হতে লাভ বা ক্ষতি কি হবে আমার, সেটা আমাকে নির্ণয় করতে হবে। এটা হচ্ছে আরেকটা 3 নাম্বার হচ্ছে চিকিৎসা যন্ত্রপাতি বিক্রয় হতে লাভ বা ক্ষতি। আচ্ছা, চিকিৎসা যন্ত্রপাতি বিক্রয় হতে লাভ অবলিক ক্ষতি, আমি জানি না কি হবে, লাভ না ক্ষতি হবে। আচ্ছা, এখানে দেখো আমার ক্রয় মূল্য ছিল কত, ক্রয় মূল্যটা মনে হয় উপরে লিখলে ভালো হতো। ক্রয় মূল্য হচ্ছে আমার 5,000 টাকা। ক্রয় মূল্য হচ্ছে আমার 5,000 টাকা। আমি এটা একটু এই পাশে টান দিয়ে লিখি, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, চিকিৎসা যন্ত্রপাতি বিক্রয় মূল্য, এখানে ক্রয় মূল্য ছিল
আমি স্টার্ট দেই। এটা ওয়ার্কিংস, ওয়ার্কিংস কত নাম্বার? 3 নাম্বার, 1 2 3, 3 নাম্বার ওয়ার্কিংসটা আমি করছি। ঠিক আছে, 3 নাম্বার ওয়ার্কিংসে দেখো ক্রয় মূল্য, চিকিৎসা যন্ত্রপাতি বিক্রয় ক্রয় মূল্য হচ্ছে আমার, ক্রয় মূল্য হচ্ছে আমার 5,000 টাকা। ঠিক আছে, ক্রয় মূল্য 5,000 টাকা মাইনাস অবচয়, অবচয় আমি এখান থেকে বাদ দিব, ক্রয় মূল্য থেকে অবচয় বাদ দিব। অবচয় আমার কত আসলো এটা আমাকে নির্ণয় করতে হবে। 11 মাস, দ্যাট মিনস হচ্ছে এখানে 7,000, মুছে দিতে হবে পরে, 7,000 ইন্টু 25 ডিভাইডেড বাই 100 ইন্টু 11 ডিভাইডেড বাই 12, 0 0 0 0। তারপর এখানে একটা ফ্র্যাকশন আসবে মনে হয়, যাই হোক যেটা আসে আমার ক্যালকুলেশন করতে সময় লাগবে, আমি তো সময় নিচ্ছি না, তো আমি বুঝিয়ে দিলাম। তোমরা এখানে এখানে যদিও তোমার ইয়ে হয়, এখানে তোমার ক্রয় মূল্য থেকে অবচয় বাদ দিব, দ্যাট মিনস এখানে যদি আমার এরকম হয় যে 350 টাকা, আমার ক্যালকুলেশন করলে বোঝা যাবে পয়েন্ট সামথিং আসবে আর কি। তাহলে 350 টাকা যদি হয়, মাইনাস করলে 4,650, 4,650 মাইনাস বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত আমার? বিক্রয় মূল্য হচ্ছে আমার 7,000 টাকা। তাহলে এটা কি হলো? আমার লাভ হলো, কারণ ক্রয় মূল্য থেকে আমার বিক্রয় মূল্য বেশি, আমার লাভ হচ্ছে। কত টাকা লাভ হচ্ছে? এই বিক্রয় মূল্যের লাভটা চলে আসবে এখানে তোমার। হ্যাঁ, এখানে তুমি লিখবা যে চিকিৎসা যন্ত্রপাতি বিক্রয় হতে লাভ, চিকিৎসা যন্ত্রপাতি বিক্রয় থেকে লাভ, বিক্রয় থেকে লাভ। কারণ এখানে বলাই আছে 5,000 টাকা যন্ত্রপাতি, সরি আমি 5,000 টাকা, 7,000 টাকা না, এখানে আমার একটু ভুল হয়েছে। চিকিৎসা যন্ত্রপাতি বিক্রয় হতে লাভ, ক্রয় মূল্য ছিল 7,000 টাকা, বিক্রয় মূল্য 5,000 টাকা, ক্রয় মূল্য হচ্ছে 7,000 টাকা। আমার যতটুকু মনে পড়ে এখানে ক্ষতি হয় আর কি, ক্রয় মূল্য হচ্ছে 7,000 টাকা। এখান থেকে 7,000 টাকা, 7,000 টাকা থেকে এটা তুমি মাইনাস করবে, মাইনাস করে যত আসে 6,000, আর এখানে আসবে 5,000, 5,000, তাহলে লস হবে। এখানে হচ্ছে 6 5, দ্যাট মিনস 1,650। এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট, আমি কিন্তু বারবার বলছি এটা অ্যাপ্রক্সিমেট। তাহলে এখানে তুমি কি করবা? বিক্রয় থেকে লাভ হবে না, এখানে চিকিৎসা যন্ত্রপাতি বিক্রয় থেকে ক্ষতি, ক্ষতিটা তোমার এখানে চলে আসবে। চিকিৎসা যন্ত্রপাতি বিক্রয় থেকে ক্ষতি, চিকিৎসা যন্ত্রপাতি বিক্রয় থেকে ক্ষতি, বিক্রয় থেকে ক্ষতি, ক্ষতি যত টাকা আসে এটা এখানে দেখাবা, এখানে যত আসে। এটা যেহেতু আমার অ্যাপ্রক্সিমেট ফিগার আমি লিখলাম না এখানে। তারপর তোমরা কি করবা? তারপর এখানে দেখো এই যে আমি চিকিৎসা যন্ত্রপাতির উপর অবচয় ধরেছি, এখানে এটা আর এটা যেটা বিক্রি করে দিলাম এটা আসবে না, ঠিক আছে? এই নতুনকৃত যন্ত্রপাতি আর এই চিকিৎসা যন্ত্রপাতির উপর যত অবচয় আসে এখানে অবচয়টা লিখবা। এরপরে এই পাশ প্লাস মাইনাস করে যেটা আসবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, এরপরে আসো, এরপরে যে জিনিসটা আমি তোমাদেরকে দেখাবো এটা তোমরা বাসায় ক্যালকুলেশন করে নিবে, ঠিক আছে? বাসায় ক্যালকুলেশন করবে এবং আমাকে জানাবে। যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে নেক্সট ক্লাসে আমি বলে দিব, আদারওয়াইজ আমি এটা শেষ করে দিব। এটা কোনো কঠিন কোনো অঙ্ক না, কঠিন কিছু না। এরপরে দেখো এটারই আমি কি বলেছি 3 নম্বরে উদ্বৃত্তপত্র প্রস্তুত করতে। উদ্বৃত্তপত্র খুবই ইজি জিনিস। উদ্বৃত্তপত্রে জাস্ট আমি আইটেমগুলো তোমাদেরকে বলে দিচ্ছি, আইটেমগুলো ধরে ধরে তোমাদেরকে উদ্বৃত্তপত্র প্রস্তুত করতে হবে। আমি এর আগেও তোমাদের উদ্বৃত্তপত্র প্রস্তুত করিয়ে দেখিয়েছি। উদ্বৃত্তপত্রের সমস্ত সম্পত্তি ঠিকই থাকবে, শুধুমাত্র এই যে তোমার আমি চিকিৎসা যন্ত্রপাতিটার একটু আলাদা হবে, আর হচ্ছে আসবাবপত্রটা একটু আলাদা হবে, আর আগের যে সম্পত্তি আছে অ্যাজ ইট ইজ সবগুলো একই থাকবে।
আমি আগের মতো এখনো ভার্টিক্যালি করব, আমি ভার্টিক্যালি করলে সুবিধা হয়, জায়গা কম লাগে। উদ্বৃত্তপত্র বলতে আসলে উদ্বৃত্তপত্র বলতে হচ্ছে ডেবিট সম্পত্তি পাস আর ইয়েই বোঝায়, আর ওটা আর্থিক বিবরণী সাধারণত আমরা ভার্টিক্যালি করি। তারপর আমি তোমাদেরকে এখন ভার্টিক্যালি করে দেখাবো। আমি যোগ বিয়োগ করব না, জাস্ট আইটেমের নামগুলো লিখে যাব। এখানে আমি কি বলেছি, উদ্বৃত্তপত্র, গ হচ্ছে আমার কি উদ্বৃত্তপত্র, 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 ঠিক আছে। উদ্বৃত্তপত্র তোমরা দেখো, উদ্বৃত্তপত্র কি আমার মোট সম্পদ। প্রথমে আমি দেখি মোট সম্পদ, আমার এখানে মোট সম্পদ কোনগুলো, মোট সম্পদে দেখো প্রথমেই আমি নগদ তহবিল লিখব, সমাপনীটা নগদ তহবিল। আমি এখানে দেখো 31/12/2020, 31/12/2020 কত আমার 54,800। এখানে হচ্ছে আমার টাকা 54,800, এটা হচ্ছে আমার নগদ তহবিল। এরপরে দেখো এদিকে আর আমার কিছু নাই, এদিকে কিছু নাই, এখানে পুরাতন আসবাবের কমিশন প্রাপ্তি, এদিকে কিছু নাই, শুধু ওখানে ছিল আসবাবপত্র ছিল আমার। আসবাবপত্র দেখো, আসবাবপত্র ছিল আমি বিক্রি করেছি, দ্যাট মিনস আমি সরাসরি আসবাবপত্র এখানে নিয়ে আসি। আসবাবপত্র আমার প্রারম্ভিক ব্যালেন্স ছিল কত 30,000, ঠিক আছে। আসবাবপত্রের প্রারম্ভিক ব্যালেন্স ছিল 30,000, এখান থেকে আমি বিক্রি করেছি মাইনাস বিক্রয় লিখবো আমি। বিক্রয় কত করেছি আমি 1600, আমাকে সমাপনী ব্যালেন্সের উপর বলেছিল, তাহলে হলো 28,400, 28,400 মাইনাস অবচয়, মাইনাস অবচয় কত, অবচয় হচ্ছে 5,680 টাকা, 5,680 টাকা। 5,680 যদি আমি বাদ দেই তাহলে যেই জিনিসটা থাকে তোমরা এখানে বসাবা। এরপরে আসো আসবাবপত্রের পরে আছে আমাদের আর কি, এরপরে আমরা একটু দেখি আমাদের পরেরটা কি আছে। পরেরটা দেখো চিকিৎসা যন্ত্রপাতি আছে, আসবাবপত্র, ভাড়া, পজিশন, ভাড়া বা পজিশন, ভাড়া, আমি চিকিৎসা যন্ত্রপাতি একটু পরে আসছি। ভাড়া বা পজিশন কত টাকা, ভাড়া বা পজিশন হচ্ছে 80,000 টাকা, 80,000 টাকা। এখানে কিন্তু আমি একটা কি চিহ্ন দিলাম, এখানে একটা ওয়াট চিহ্ন দিয়েছি, তোমরা যোগ বিয়োগ করে বের করবে। আচ্ছা, এরপরে ধরো ভাড়া বা পজিশন, এরপরে আসতেছে রুগী দেখার ফিসটা হচ্ছে আমার আয় বকেয়া আছে, তাই না, চলতি সালে বকেয়া আছে 1200 টাকা, তাহলে লিখি বকেয়া ফি, রুগী দেখার ফি, যেটা রুগী দেখার ফি 1200 টাকা আমার বকেয়া আছে। আচ্ছা, এরপরে দেখো বেতন বকেয়া আছে, বিগত সালের বেতন 34,000, বেতন বকেয়া আছে, বকেয়া বেতন পরে আসবে আমার। এরপরে আসবে আসবাবপত্রের উপরে করেছি চিকিৎসা যন্ত্রপাতি, ঔষধের মজুদ, সমাপনী মজুদ, এটা কি ঔষধের সমাপনী মজুদ কত টাকা 30,400। এরপরে আমরা চলে আসি আমার চিকিৎসা যন্ত্রপাতিতে, ঠিক আছে। চিকিৎসা যন্ত্রপাতিতে আমি চলে আসি, চিকিৎসা যন্ত্রপাতির প্রারম্ভিক ব্যালেন্স আমার কত ছিল 1,95,000 টাকা। 1,95,000 টাকা থেকে 1,95,000 টাকা থেকে প্লাস করবা ক্রয়, আমি কিনেছি কত টাকার, কিনেছি হচ্ছে 1,10,000 টাকা, 1,10,000 টাকার আমি 1,10,000 টাকার আমি কিনেছি। তাহলে আমার কত হলো 2,05,000, 9 আর 1 10, 3,05,000 হলো
3,05,000 হলো। এখান থেকে তুমি মাইনাস করবা বিক্রয়। বিক্রয় করেছিলাম আমি কত টাকার? বিক্রয় করেছি আমি 5,000 টাকার যন্ত্রপাতি। বিক্রি করেছি আমি 5,000 নাকি 7,000 টাকা, সরি 7,000 টাকার যন্ত্রপাতি। 7,000 টাকার যন্ত্রপাতি 2,98,000 টাকা আমার থাকলো। হ্যাঁ, এখান থেকে তুমি মাইনাস করবা অবচয়। অবচয় এখান থেকে অবচয় মাইনাস করলে তোমার টোটাল অবচয় তুমি কত টাকা চার্জ করেছিলে? তোমার আমি মুছে ফেলেছি, যত অবচয় চার্জ করেছিলে সেইটা এখান থেকে মাইনাস করে যা থাকবে সেটাই হচ্ছে আমার সম্পত্তি। আর সবগুলো যোগ করলে যেটা আসবে সেটা হচ্ছে মোট সম্পত্তি। এরপরে দেখবা তুমি আমি দায় কি করব, এটা হলো আমার সম্পত্তি। সম্পত্তি থেকে দায় বাদ দিতে পারো, অথবা তুমি আলাদা করে লিখেও নিতে পারো যে তোমার দায়টা কতটুকু আছে। মানে ডেবিট ডান দিকে হচ্ছে আমি সম্পত্তি লিখবো আর বাঁ দিকে আমি দায় লিখবো। ঠিক আছে, আমি একটু দ্রুত করার জন্য আমি আর ঘর করিনি, আমি জাস্ট এভাবে দিয়ে দিলাম। রেস্ট অফ যোগ বিয়োগ করার দায়িত্ব তোমাদের, কারণ যোগ বিয়োগ করতে গেলে অনেক সময় লাগবে। আচ্ছা, এরপরে আমি দায়টা দেখিয়ে দিচ্ছি। মোট দায়, এপাশে আসো। মোট দায়, মোট দায়, মোট দায়টা খেয়াল করো। মোট দায় কি আছে আমার? চিকিৎসা যন্ত্রপাতি, আসবাবপত্র, ভাড়া, এগুলো সবই আমার সম্পত্তি। রুগী দেখার ফি, এটাও সম্পত্তি। বেতন বকেয়া আছে, এই যে বেতন বকেয়া আছে, বকেয়া বেতন, বকেয়া বেতন। বকেয়া বেতন কত? বকেয়া বেতন দেখো, বকেয়া বেতন হচ্ছে 2,500। 2,500 এটা টাকা, 2,500 টাকা বকেয়া বেতন। হ্যাঁ, আর কি আছে? এদিকে আর কিছু বকেয়া নেই, এদিকে আর কিছু নেই। এরপর প্রথমে যে আমরা মূলধন তহবিল নিয়েছিলাম, মূলধন তহবিল কত যেন বের করেছিলাম? মূলধন তহবিল ছিল, এরপর সরাসরি আমার মূলধন তহবিল চলে আসবে। মূলধন তহবিল, মূলধন তহবিল ছিল আমার হচ্ছে 3,41,300, 3,41,300 টাকা ছিল। তার সাথে আমি প্লাস করব এই যে নিট আয়। নিট আয় মানে আমার ক্রেডিট দিক বেশি হবে, ডেবিট দিক কম হবে, এই অঙ্কে তাই হয়। নিট আয়, খেয়াল করো আমরা কিন্তু এখানে নিট আয় বলছি, কিন্তু আমরা কিন্তু এর আগের দুইটা অঙ্কে 2 আর 3 অঙ্কে কি বলেছিলাম? ব্যয় অতিরিক্ত আয়। নিট আয় যত হবে সেটা আমি যোগ করতে হবে। নিট আয়টা এই যে প্লাস চিহ্ন দিয়েছি, যোগ করতে হবে, মাইনাস করতে হবে। তোমার এখানে দেখো অঙ্কের ভিতরে তোমার কি ছিল? অঙ্কের ভিতরে দেখো ওই যে উত্তোলন ছিল, উত্তোলন। আমরা এক মালিকানা কারবারে দেখেছি, আমরা উত্তোলনটা বাদ দেই। উত্তোলন হচ্ছে 2,40,000। যেই টাকাটা আসবে সেখান থেকে 2,40,000 টাকা তুমি মাইনাস করবা। আর কি মাইনাস করবা? আর মাইনাস করবা যেই ফিগারটা হবে নিচে বসাবা, মাইনাস করবা আয়কর। হ্যাঁ, আমরা এক মালিকানা কারবারে দেখেছি যে মালিককে সবকিছু বহন করতে হয়। এখানে যেহেতু মালিক একজন এবং তিনি মেইনলি মুনাফার উদ্দেশ্যে এটা দিয়েছে, সুতরাং তার এই আয়করটা এখান থেকে মাইনাস করতে হবে। তাহলে যেটা আসবে সেটার সাথে তুমি এই বকেয়া বেতন যোগ করবা, যোগ করে দেখবা দুই পাশ মিলে যাচ্ছে। তো এই হলো আমাদের এই মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠানের অঙ্ক। মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠানের অঙ্ক খুবই ইজি, এখানে কোনো ঝামেলা নেই। শুধু একটু বুঝতে হবে তোমাদেরকে যে কোনটা তোমার আয়, এটা বোঝাই যায়। যে ডাক্তারের ফি হলে সেটা রুগী দেখার ফি, যদি উকিলের হয়, প্রতিষ্ঠান হয়, কোনো ওকালতি ফার্ম হয়, সেক্ষেত্রে তোমাকে কি হবে? মক্কেলের কাছ থেকে প্রাপ্ত ফি, এই জিনিসটা। আর নর্মাল অব্যবসায়ী প্রতিষ্ঠান, নর্মাল মানে হচ্ছে অমুনাফাভোগী, যেগুলো মুনাফা অর্জনের উদ্দেশ্য গঠিত হয় না, সেখানে আমার মেইনলি চাঁদাটা থাকে। এরপরে আমরা একটু দেখব যে তোমাদের কিছু আইটেম থাকে তোমাদের অঙ্কে, যেগুলো করতে তোমাদের সমস্যা হয়, বুঝতে সমস্যা হয়। যদিও তোমাদের অঙ্কের পুরোটা থাকবে না, আয় এবং ব্যয় পুরো অঙ্কটা তোমাদের থাকবে না, তোমাদের পার্ট পার্ট আসে। হয়তো তোমাকে ব্যয় করতে হবে, তবে আসবে না এমন কোনো কথা নেই, আসতেও পারে। অঙ্কের সাইজ যদি ছোট হয়, আইটেম যদি কম হয়, আইটেমের উপর ডিপেন্ড করে। যদি আইটেম কম হয় সেক্ষেত্রে হয়তো তোমাকে বলতে পারে যে তুমি আয় ব্যয় হিসাব প্রস্তুত করো। আর যদি আইটেম বেশি থাকে তাহলে শুধু ব্যয় হিসাব প্রস্তুত করো, বা মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ কত, এরকম
অঙ্ক আসতে পারে। উদ্বৃত্তপত্র ঠিক একইভাবে, আবার সেভাবে না এসে অন্য কোনো যদি অ্যাডজাস্টমেন্ট থাকে, যেমন একটু আগে আমি তোমাদেরকে এই যে চিকিৎসা যন্ত্রপাতিটা বোঝালাম, এটা মোটামুটি 4 মার্কসের মতো একটা অঙ্কের থাকার পসিবিলিটি থাকে, যেহেতু এটা ক্যালকুলেশন অনেক বেশি এবং বোঝার ব্যাপার আছে, সেহেতু এখানে সেই জিনিসটা থাকবে। এরপরে আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখব যে আমাদের প্রাপ্তি প্রধান হিসেবে, তোমরা একটা জিনিস জানো যে আমরা আজীবন সভ্যের চাঁদা, আজীবন সভ্য মানে কি, যে যারা আজীবন মেম্বার হিসেবে চাঁদা দিয়েছে, ঠিক আছে, যারা আজীবন মেম্বার হিসেবে চাঁদা দিয়েছে তাদের চাঁদাটা, এটা আমরা যখন থিওরিটিক্যাল ক্লাস নিয়েছিলাম তখন আমরা বলেছি। তো যদি এরকম হয় যে আজীবন সভ্যের চাঁদা 10 জন দিয়েছে, সে আজীবন সভ্যের চাঁদা 10 জন দিয়েছে 10,000 টাকা, ঠিক আছে, তাহলে পার 10 জন দিয়েছে 10,000 টাকা, তার মানে কি 1,000 টাকা হচ্ছে এক একজনের ভাগে, তার মানে এক একজন সদস্য 1,000 টাকা করে দিয়েছে। আমি একটা উদাহরণ দিচ্ছি না। তো সেই ক্ষেত্রে তোমার যদি এই প্রশ্ন এরকম বলা থাকে যে আজীবন সভ্যের 10 জনের ভিতরে 4 জন মারা গেল, তাহলে যদি 4 জন মারা যায় তার মানে 40,000 টাকা, তাহলে এটা তুমি এখন কিভাবে দেখাবা? তোমার তো আজীবন সদস্য, আর যেহেতু তুমি ইনফরমেশন পেয়েছো আজীবন সদস্য আর সে থাকছে না, তাহলে তখন বলা হয় যে ম্যানেজমেন্টের ডিসিশনের উপরে, তবে যদি অঙ্কে কোনো কিছু বলা না থাকে সেক্ষেত্রে আমরা একটা কাজ করব, সেই কাজটা করে আমরা কি করব, নোট দিয়ে দিব। কি নোট দিব? যে এই যে 4 জন মারা গেল, 4 × 1,000 40,000 টাকা, এই 40,000 টাকাটা আমরা কি করব, আমরা এই 40,000 টাকাটা মুনাফা জাতীয় মানে হচ্ছে আয় ব্যয় হিসেবে চার্জ করব। আয় ব্যয় হিসেবে আয় পাশে আমরা কি করব, আজীবন সদস্যের চাঁদা 4 × 1,000 40,000 টাকা আমরা এখানে আয় দেখাবো, ঠিক আছে। আর আমরা যখন উদ্বৃত্তপত্র করব সম্পত্তির পাশ থেকে আমরা কি করব, আজীবন সভ্যের সম্পত্তি না, দায় পাশে আজীবন সভ্যের চাঁদা থেকে আমরা 40,000 টাকা মাইনাস করে দিব, ঠিক আছে, 40,000 টাকা মাইনাস করে দিব, তাহলে কি হবে না 4,000 টাকা, টোটাল 40,000, টোটাল কত বলেছিলাম, টোটাল বলেছিলাম মানে 10,000 টাকা, টোটাল বলেছিলাম 10,000 টাকা 10 জনের, তাহলে একজন 1,000 টাকা করে দিবে, তাহলে 4,000 টাকা, ঠিক আছে। তাহলে 4,000 টাকা আমরা কি করব, আমাদের আয় ব্যয় হিসাবের আয় পাশে আমরা মুনাফা জাতীয় আয় হিসেবে 4,000 টাকা দেখাবো, এবং যখন আমরা উদ্বৃত্তপত্র করব, উদ্বৃত্তপত্র যখন দায় পাশটা থাকবে, দায় পাশে আমরা কি করব, দায় পাশে আমরা আজীবন সভ্যের চাঁদা 10,000 থেকে 4,000 টাকা মাইনাস করব, মাইনাস করে 6,000 টাকা দেখাবো। এই যে এই জিনিসগুলো কিছু কিছু ছোট ছোট আইটেম, এই জিনিসগুলো আমাদেরকে একটু বুঝতে হবে। আমরা যদি এই জিনিসগুলো ঠিক মতো বুঝি তাহলে কিন্তু আমাদের অঙ্ক করতে আর কোনো ঝামেলা হবে না, মানে আমরা খুব ইজিলি অঙ্ক বুঝে ফেলতে পারবো। আচ্ছা, তাহলে আমরা এখন পরবর্তী স্লাইডটায় আসি। স্লাইডটা আমি কোনো আয় ব্যয় হিসাব কোনো কিছু প্রস্তুত করে দেখাবো না, জাস্ট তোমাদের আইটেমগুলো বুঝাবো। তার মধ্যে একটা আইটেম আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে আজীবন সভ্যের চাঁদা যদি থাকে তাহলে সেটার ক্ষেত্রে কি ট্রিটমেন্ট হবে, সেই জিনিসটা আমরা দেখব। এরপরে দেখো এই যে প্রাপ্তি ও প্রদান হিসাব, এটা কোনো কোম্পানির নাম না, কিছু না, জাস্ট প্রাপ্তি ও প্রদান হিসাব। তোমার যদি কোনো অঙ্কের ভিতরে এরকম থাকে, যেমন এখানে দেখো চাঁদা আছে, চাঁদা এটা 2019 সালের আমার প্রাপ্তি আর প্রদান হিসাব, চাঁদা দেয়া আছে কত, 2018 সালের 500 টাকা সহ 5,000 টাকা, তার মানে এই বছরে আদায় হয়েছে তোমার 5,000 টাকা, এবং এই 5,000 টাকার ভিতরে 2018 সালের 500 টাকা আছে। এখন দেখো অ্যাডজাস্টমেন্টে কি বলা আছে, অ্যাডজাস্টমেন্টে বলা আছে 2018 সালের চাঁদা 700 টাকা প্রাপ্য, দ্যাট মিনস অনাদায়ী চাঁদা। 2018 সালের চাঁদা বাবদ 700 টাকা এখনও পাওয়া যায় নাই, ঠিক আছে, সরি এখনও পাওয়া যায়, হ্যাঁ না, 2018 সালে চাঁদা বাবদ 700 টাকা আমার প্রারম্ভিক ব্যালেন্স ছিল, প্রারম্ভিক ব্যালেন্স 700 টাকা নিয়ে আমি এসছি, অনাদায়ী চাঁদা 700 টাকা বিগত বছরের। এই বিগত বছরের চাঁদার 700 টাকা চাঁদার মধ্যে এই যে দেখো 2018 সালের 500 টাকা সহ আমি চাঁদা পেয়েছি, দ্যাট মিনস 700 টাকার ভিতরে আমি কত টাকা পেয়েছি, 500 টাকা পেয়েছি, ঠিক আছে। তাহলে এই যে আমি 5,000 টাকা পেলাম, এই জিনিসটা আমি তোমাদেরকে একটু বোঝাবো, এই জিনিসগুলো একটু বোঝার জিনিস, এই জিনিসগুলো যদি বুঝতে পারো অঙ্ক কোনো ব্যাপারই না, কারণ তোমরা এগুলো অলরেডি সবই জানো। এখানে দেখো আমি চাঁদাটা তোমাদেরকে একটু বোঝাবো। চাঁদা এটা আমার কিন্তু প্রাপ্তি প্রদান হিসেবে প্রাপ্তি পাশে থাকবে, তাই না, প্রাপ্তি পাশে থাকবে,
প্রাপ্তি আমি এই পাশে লিখতে এসেছি, বা আয় ব্যয় হিসাবে আয় পাশে থাকলো, এটা আমার আয়, প্রাপ্তি পাশে এটা আমি পেয়েছি, আয় ব্যয় হিসাবে আয় পাশে থাকলো কত হাজার টাকা, 5,000 টাকা। 5,000 টাকা থেকে তুমি মাইনাস করবা কত টাকা, 2018 সালের বিগত বছরের চাঁদা হচ্ছে কত টাকা, 500 টাকা। 500 টাকা তুমি এখান থেকে মাইনাস করবা, তাহলে মাইনাস করলে আমার কত আসবে, মাইনাস করলে আসবে 4,500 টাকা। ঠিক আছে, 4,500 টাকা হচ্ছে আমার এ বছরের। এখন আমরা অ্যাডজাস্টমেন্টে যাই, অ্যাডজাস্টমেন্টে যে আমরা দেখি আমাকে কি বলেছে, 2018 সালের চাঁদা 700 টাকা প্রাপ্য। দ্যাট মিনস আমার এখানে কিন্তু 500 টাকা, বাট আমার 700 টাকা হচ্ছে আমার পহেলা তারিখে আমার অনাদায়ী আছে, অনাদায়ী চাঁদা হচ্ছে আমার কত, 700 টাকা। এটা কত আমার, এটা হলো আমার 2019, এটা হলো 1/1/2019 তারিখের ব্যালেন্স আমার, 1/1/2019। এই 700 টাকা ব্যালেন্স হচ্ছে আমার 1/1/2019, 1/1/2019 তারিখের ব্যালেন্স হচ্ছে এই 700 টাকা অনাদায়ী চাঁদা। ঠিক আছে, তাহলে আমি এখানে খুব ভালো করে বুঝতে পারছি যে এই চাঁদা আমার কিন্তু আদায় হয় না। এরপরে দেখো চলতি বছরের চাঁদা বাবদ 3,000 টাকা এখনো প্রাপ্য আছে, যোগ প্রাপ্য চাঁদা, দ্যাট মিনস আমি এটা পাবো চলতি বছরে কত টাকা, 3,000 টাকা আমি পাবো, 3,000 টাকা পাবো। তাহলে এই 4 আর 3 7,500, এই 7,500 টাকা আমার কোথায় যাবে, আয় হিসেবে যাবে। আর আমি যখন উদ্বৃত্ত পত্র করব, দ্যাট মিনস সম্পত্তি পাশে আমার কি হবে, উদ্বৃত্ত পত্র সম্পত্তি পাশে এই যে দেখো বকেয়া চাঁদা নামে আসবে চলতি বছরের বকেয়া চাঁদা কত, 3,000 টাকা, 3,000 টাকা। আর এখানে হলো বিগত বছরের কত টাকা, বিগত বছরের এই অনাদায়ী চাঁদা ছিল, সরি 7,000 না 700 ছিল, বিগত বছর অনাদায়ী চাঁদা ছিল 700 থেকে 500 মাইনাস চলে গেলে থাকে 200। তাহলে এই যে আমি সম্পত্তি পাশে বছরের শেষ দিনে লিখবো 31/12/2020 আমি লিখবো বকেয়া চাঁদা হিসেবে 3200 টাকা। বুঝতে পারলা? তার মানে বিগত বছরের চাঁদা এখনো বকেয়া আছে। সেকেন্ড আইটেম হলো ভাড়া। সেকেন্ড আইটেমটা একটু দেখো, ভাড়া আগের স্লাইডটা হচ্ছে না কেন, আগে দেখো ভাড়া এখানে কি বলা আছে, ভাড়া বলা আছে 3 মাসের প্রদেয়, 3 মাসের প্রদেয়, দ্যাট মিনস 3 মাসের বকেয়া আছে কত টাকা, 1,000 টাকা। দেখো অ্যাডজাস্টমেন্টে কি বলেছে ভাড়া সম্পর্কে, এখানে কিন্তু 3 মাসের বকেয়া আছে প্রদেয়। ঠিক আছে, এখন দেখো 2018 সালের ভাড়া বাবদ 100 টাকা এবছর পরিশোধ করা হয়েছে, দ্যাট মিনস মাইনাস বিগত বছরের হচ্ছে 100 টাকা, বিগত বছর 100 টাকা তুমি মাইনাস করো, এটা এই বছরের না 900 টাকা, তাহলে 900 টাকা, সরি 900 টাকা। তাহলে এই 900 টাকা হচ্ছে, এই 900 টাকার মধ্যে এই 900 টাকা হচ্ছে 9 মাসের জন্য, ডিভাইডেড বাই 9, কারণ 3 মাসের বকেয়া বলেছে। তাহলে পার মান্থে কত, পার মান্থে আসলো আমার 100 টাকা, 100 টাকা। তাহলে এই বকেয়া রয়েছে, মানে বকেয়া চাঁদার পরিমাণ এখানে আসবে, এটা হলো দায়, বকেয়া ভাড়া হচ্ছে 100 × 3, দ্যাট মিনস 300 টাকা। আর এই যে এটা যেহেতু এই বছরের, সুতরাং আমি কি করব, ভাড়া, তাহলে ভাড়া বাবদ এই বছরে পাওয়া গিয়েছে 900 টাকা। ঠিক আছে, 900 টাকা পেয়েছি, যেহেতু বিগত বছরে ছিল। এটা ওয়ার্কিংসের মধ্যে তুমি দেখাবা, ডিভাইড দিয়ে 9 দিয়ে ওয়ার্কিংসের মধ্যে দেখাবা। ঠিক আছে, এটা এর সাথে যোগ হবে বকেয়া ভাড়াটা এই বছরের, তাহলে 300 টাকা। টোটাল ভাড়া বাবদ আসবে আমার 1200 টাকা। এটা আমার প্রাপ্তি প্রদান হিসেবে, এটা কি, এটা হলো ব্যয় আমার, হ্যাঁ ব্যয় পাশে যাবে। আর এটা হলো বকেয়া ভাড়া হচ্ছে আমার দায় হিসেবে আমি 300 টাকা দেখাবো। এই ছিল আমাদের আজকের ক্লাস।
তো আমি আশা করব তোমরা প্রত্যেকে এই আইটেমগুলো বুঝেছো। আমি তোমাদেরকে বলেছিলাম যে আগামী ক্লাস, গত ক্লাসে বলেছিলাম যে আজকে আমার লাস্ট ক্লাস। তো তোমরা কোনো কিছু দাওনি, আমি কমেন্ট বক্সে দেখেছি যে তোমরা কোনো কিছু দাওনি, তোমাদের কোথাও সমস্যা আছে কিনা আমি জানতে পারছি না, যেহেতু তোমাদের সাথে সরাসরি ক্লাসগুলো হচ্ছে না। তো তোমরা যদি এর পরেও আমাকে জানাও যে এখানে অসুবিধা আছে ম্যাডাম, আমি সেটা তোমাদেরকে বুঝিয়ে দিব বা জানাতে চেষ্টা করব। তো আজকে আমার ব্যবসায়ী প্রতিষ্ঠান শেষ। আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, আমি নিয়ে আসবো অংশীদারি কারবার। নেক্সট ক্লাসে আমরা অংশীদারি কারবার করব। তাহলে সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।